আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলছেন তারেক রহমান। এদিকে শেখ হাসিনার বিচার ছাড়া দেশ শান্তিতে থাকবে না বলছেন দুদু। জানাবো দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো সংস্কারের একাধিক উদ্যোগ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এইসব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে বিভিন্ন কথা বলছেন দাবি করে তারেক রহমান বলেন, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। দেশের ভেতরে বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। 2 যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে যে সম্ভাবনা আছে তা সামনে এনে দেশকে এগিয়ে নেওয়া হবে জানে তিনি বলেন, বিএনপির রাজনীতি হলো উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ করি যে এই দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রের পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাব। তিনি আরো বলেন, সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই গণতন্ত্রকে জনগণকে নিয়ে ভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটে নির্বাচিত ছিল বলেই কৃষকের জন্য খাল খনন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের সরকারই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। শেখ হাসিনার বিচার ছাড়া দেশ শান্তিতে থাকবে না বলছেন দুদু। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনারা গণতন্ত্রের পক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের প্রতিবেশী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি তার কোনো উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়। শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করা, ইসরায়েলের সঙ্গে তুলনা করা, ইউক্রেনের সঙ্গে তুলনা করা, সেটা মনে হয় তারা ঠিক করেনি। ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারকে বলবো অনতিবিলম্বে আমাদের সেনাবাহিনীকে অর্ডার দেওয়া হয় যেন তারা তৈরি থাকে। দেশবাসীকে সংগঠিত করে দেশের পুলিশ, বিডিআর, সেনাবাহিনী এবং জনগণ সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধকালীন যেভাবে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল, তেমনভাবে তারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে। গত 1 মাস আগে আমরা যেটা দেখেছি, বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে। এই সুযোগে আমাদের ব্যবহার করতে হবে। আমাদের সান্ত্বনার, আমাদের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র ও স্বাধীনতার সম্মুখে এসে গণ অভ্যুত্থান করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের সেটা রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, যারা গত 17 বছর ধরে গণতন্ত্র বিরোধী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগে জড়িত থাকা নেতাদের অনতিবিলম্বে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বাংলাদেশের টাকা লুট ও পাচার করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে সব টাকা উদ্ধার করতে হবে। শামসুজ্জামান দুদু আরো বলেন, আমরা চারদিকে খেয়াল করছি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট এবং দখলদারি হচ্ছে। বিএনপিকে বদনামের ভাগীদার করতে কিছু কিছু মানুষ বিএনপি এবং ছাত্রদল সেজে এগুলো করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, এই ধরনের ঘটনা যেখানেই দেখা যাবে সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। আইনের মাধ্যমে তার বিচার হবে। আমাদের মহাসচিব একই নির্দেশ দিয়েছেন। দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলছেন রাশেদ খান। দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান বলেন, ৭১-এর পর যেমন বিপ্লব প্রতি বিপ্লব হয়েছে, মহান মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনি দেশ স্বৈরাচার মুক্ত হবার
এখনো দেশকে ব্যর্থ করার জন্য পরাজিত শক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগাতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেব না। রাশেদ খান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণ সম্মান এবং মর্যাদার সম্পর্ক চায়। আমরা শান্তি চাই। ভারত যুদ্ধ লাগাতে চাইলে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভারত যদি আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ লাগতে চায়, আমাদের পাশে ইউরোপ আমেরিকা আছে। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমাদের এই বন্ধন অটুট রাখতে হবে। আগামীতে এদেশে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। কোনো রাজনৈতিক দল যদি আবারও স্বৈরতন্ত্রের বীজ বুনতে চায়, তবে এদেশের জনগণ আবারও তাদের প্রতিহত করবে। সংস্কারের একাধিক উদ্যোগ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনার ১.৫ দশকের কট্টর শাসনে প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল দেশের মানুষ। ৩ সপ্তাহের তুমুল আন্দোলন, বিপুল রক্তপাতের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ৫ আগস্ট ভারতে পালান তিনি। এরপর ৩ দিন কার্যত দেশ ছিল সরকারহীন। ৮ আগস্ট রাতে দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরপর দেশে নামে জনগণের বিভিন্ন অংশ থেকে প্রত্যাশার ঢল। আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য আইনের শাসন, মানবাধিকার, রাষ্ট্র, রাজনীতি, সমাজ সব খাতে আমূল পরিবর্তনের দাবি আসতে থাকে। একের পর এক আকাশচুম্বী প্রত্যাশার চাপ দিয়ে কাজ শুরু করা অন্তর্বর্তী সরকার ১ মাস হলো। আজ দায়িত্ব নেওয়ার পর সরকারের প্রথম কাজ ছিল পুলিশকে কাজে ফেরানো। কারণ অভ্যুত্থানের বাহিনীটি একেবারে ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছিল। এ কাজে সরকার অনেকটাই সফল হয়েছে। থানাগুলো সচল হয়েছে। এর মধ্যেই দেশে প্রবল বন্যা হয়েছে। সেটিও ছাত্র জনতা সরকার মিলে সামলাচ্ছে। পাশাপাশি অনেক সংস্কারের কাজে হাত দিয়েছে সরকার। কিছু কাজ এরই মধ্যে শুরু হয়েছে, কিছু কাজ এখনো বাকি। সংস্কারের কাজগুলো বাস্তবায়নই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ রাষ্ট্র সংস্কারের দাবি জানা উঠলেও তার রূপরেখা হাজির করা হয়নি কোনো পক্ষ থেকেই। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের স্পষ্ট করতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রশাসনে ব্যাপক রদবদল এনেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি, পদায়ন কিংবা নতুন বিনিয়োগের কাজ চলছে। বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি, পদায়ন কিংবা নতুন নিয়োগের কাজ চলছে। অন্তত ১৫ জন সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তি বাতিল হয়েছে। ৫ শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ৫ সচিব সহ বেশ কিছু পদে চুক্তিতে এসেছেন কিছু কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, বিগত ১.৫ দশকে জনপ্রশাসন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ কিংবা পদায়নের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলীয় বিবেচনায় অগ্রাধিকার পেয়েছিল বেশি। যে কারণে সরকার পরিবর্তনের পরে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনকে দলীয় বৃত্তের বাইরে আনা। দীর্ঘকাল ধরে প্রশাসনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইত্যাদি বলয় গড়ে ওঠায় সে কাজ বেশ কঠিন বলে তারা মনে করেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগ থাকা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের আইজিপির বিভিন্ন নিয়োগ বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকার পতনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেকেই পদ ছেড়ে গেছেন। এদের মধ্যে কেউ চাপের মুখে পদ ছেড়েছেন, কেউ পদ ছেড়েছেন স্বেচ্ছায়। রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানদেরও সরিয়ে দেওয়া হয়েছে তাদের পদ থেকে। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আলী ইমরান মজুমদার বলেছেন, যখন সরকার পরিবর্তন হয় তখন জরুরি ভিত্তিতে পরিবর্তন দরকার হয়। দায়িত্বে থেকে এখন যারা সঠিকভাবে কাজ করতে পারছেন না, সেসব জায়গায় দ্রুত পরিবর্তন আনা হচ্ছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দানের কারণে সরকারের পরিবর্তনের পর সেসব প্রতিষ্ঠানের সংস্কার করতে হচ্ছে জরুরি ভিত্তিতে। অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন আনা হলেও শেখ হাসিনা সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত অনেকেই আগের পদে বহাল রয়েছেন। সরকারের তরফে দুর্নীতিমুক্ত করার জন্য প্রশাসনকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। তার আগে বিচার বিভাগ ও সাব রেজিস্ট্রারদের সম্পদের হিসাব দেওয়া হয়। এছাড়া উপদেষ্টা পরিষদের গত ৫টি সভায় আকস্মিকভাবে আসা বন্যা নিয়ন্ত্রণ, হজের খরচ কমানো, গণভবনকে জুলাই অভ্যুত্থানে জাদুঘর বানানো, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা, গার্মেন্টসে অস্থিরতা কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়টি জোরালোভাবে সামনে আসে। সরকার সামনে প্রথম চ্যালেঞ্জ হয়ে আসে পুলিশের থানায় ফেরার বিষয়টি। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর কর্মবিরতিতে চলে যায় পুলিশ। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের তথ্য মতে ওই সময় সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি আক্রান্ত হয়েছিল। পুলিশের অনুপস্থিতির কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি ঘটে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাত জেগে পাড়া মহল্লায় পাহারা দেওয়া শুরু করেন। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন কয়েক দফা বৈঠক করে পুলিশের দাবি পূরণের আশ্বাস দেন। ১১ আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানার ফেরা শুরু করেন পুলিশ সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর থেকে পুলিশকে যেভাবে গড়ে তোলা হয়েছে তার আমূল পরিবর্তন প্রয়োজন। তবে কাজটি বেশ কঠিন হলেও তারা উল্লেখ করেন, গত ১৫ বছরে যাদের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং
আশপাশদার কাজে জড়ানোর অভিযোগ রয়েছে। এরই মধ্যে তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কয়েকজনকে। সংশ্লিষ্টরা বলছেন, বাহিনীকে ঢেলে সাজানোর কাজটি সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগবে। দীর্ঘদিন পুলিশ ঢালাওভাবে যে বল প্রয়োগের নীতি বাস্তবায়ন করেছিল, সেখান থেকে বের করে আনাই হবে সংস্কারের অন্যতম লক্ষ্য, যাতে সমাজের ভালো মানুষ পুলিশকে আস্থায় নিতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।